বাংলাদেশ ফুটবলের বর্তমান যুগকে যদি নতুন করে সংজ্ঞায়িত করতে হয় তবে বসুন্ধরা কিংসের নাম আসবে সবার আগে। ঘরোয়া আসরে আধিপত্য বিস্তার করার পাশাপাশি এএফসি প্রতিযোগিতায়ও তারা বাংলাদেশের একমাত্র পরিচিত ব্র্যান্ড হয়ে উঠেছে। 2020 সাল থেকে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে বসুন্ধরা কিংস শুধু অভিজ্ঞতা অর্জন করেনি, বরং দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পশ্চিম এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষেও জয় এনে দিয়েছে। তাদের অর্জনের তালিকায় রয়েছে মজিয়া, মোহনবাগান, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স কিংবা সিরিয়ার আলকারামাহার মতো দলের বিরুদ্ধে জয়। এই ধারাবাহিকতায় এবার নতুন স্বপ্ন দেখাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগে। তবে ফুটবল শুধুই ইতিহাস বা খ্যাতির খেলা নয়, বরং বর্তমান প্রতিযোগিতা ভিন্ন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে বসুন্ধরা কিংসকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এবং গ্রুপ স্টেজ পার করতে হলে প্রয়োজন বহুমাত্রিক প্রস্তুতি, স্কোয়াডের গভীরতা, ট্যাকটিক্যাল ভ্যারিয়েশন, শারীরিক ও মানসিক শক্তি এবং সবচেয়ে বড় বিষয় গোল স্কোরিং ধারাবাহিকতা। আর এখানে এসে সবচেয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে, কিংস কি বর্তমান স্কোয়াড দিয়েই লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি নতুন লাতিন আমেরিকান ফরওয়ার্ডদের আনাই হবে দলের টিকে থাকার মূল চাবিকাঠি? ডিফেন্স নিয়ে আশঙ্কা তুলনামূলক কম। ইমানুয়েল টনি, তপু বর্মন, তারিক কাজী এবং তাজ উদ্দিনের সমন্বয়ে গড়া ডিফেন্স লাইন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সলিড ডিফেন্স ইউনিটগুলোর একটি। টনি ও তপু সেন্ট্রাল ডিফেন্সে শারীরিক শক্তি ও অভিজ্ঞতার নিখুঁত সংমিশ্রণ তৈরি করেন। তাদের হেডিং ক্ষমতা, ট্যাকলিং টাইমিং এবং পজিশনাল সেন্স প্রতিপক্ষের জন্য ভাঙা কঠিন দেয়াল হয়ে দাঁড়ায়। তারিক কাজী উইং ব্যাক হিসেবে শুধু রক্ষণই সামলান না, ওভারল্যাপিং রান এবং হাই প্রেস দিয়ে আক্রমণেও বাড়তি মাত্রা যোগ করেন। তাজ উদ্দিনও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দলে ভারসাম্য রাখেন। সাদ উদ্দিনের মতো অভিজ্ঞ খেলোয়াড় সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারেন, যা কোচকে আরো কৌশলগত বিকল্প এনে দেয়। সব মিলিয়ে বসুন্ধরার ডিফেন্সকে বলা যায় দৃঢ়, শৃঙ্খলাবদ্ধ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মিডফিল্ড হলো কিংসের সবচেয়ে কার্যকর অস্ত্র। কিউবা মিচেল এখানে মূল কান্ডারি। ডিপ লাইন প্লেমেকার হিসেবে তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন, ডিফেন্স থেকে বল বের করার দায়িত্ব নেন এবং সঠিকভাবে ফাইনাল থার্ডে ডিস্ট্রিবিউট করেন। তার সঙ্গে হৃদয়ের সমন্বয় ভিন্ন মাত্রা তৈরি করে। হৃদয় তার গতি, ড্রিবলিং এবং রানিং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেন। থার্ড ম্যান রান তৈরি করেন এবং হাফ স্পেস থেকে আক্রমণের নতুন দিক খোলেন। ব্রাজিলিয়ান রাফায়েল আগাস্তো যোগ করেন সৃজনশীলতার ছোঁয়া। তার পাসিং ভিশন, কিলার থ্রু বল এবং সেট পিস নেওয়ার দক্ষতা মিডফিল্ডকে আক্রমণ ভাগের জন্য সাপ্লাই লাইন হিসেবে প্রতিষ্ঠা করে। ব্যাকআপ হিসেবেও দল দুর্বল নয়। সিনিয়র সোহেল, জুনিয়র সোহেল এবং মুজিবুর রহমান জনির মতো খেলোয়াড়রা পরিস্থিতি অনুযায়ী ভরসা দিতে পারেন। সবকিছু মিলিয়ে মিডফিল্ডে বসুন্ধরা কিংস শক্তি ও নিয়ন্ত্রণ দুই দিক থেকেই সমৃদ্ধ এক দল। সবচেয়ে আলোচিত জায়গা ফরওয়ার্ড লাইন। এখানে প্রধান ভরসা ব্রাজিলিয়ান ডরিয়েলটন এবং নাইজেরিয়ান ইমানুয়েল সান্ডে। ডরিয়েলটন অভিজ্ঞ, বক্সের ভেতরে সঠিক সময় পজিশন নেওয়ার দক্ষতা রাখেন। সান্ডে তার শারীরিক শক্তি, স্পিড এবং আক্রমণাত্মক খেলার জন্য ভয়ঙ্কর হতে পারেন। স্থানীয় তারকা রাকিব হোসেন দলের গতি ও বৈচিত্র্যের বড় উৎস। তার ড্রিবলিং, হাই প্রেস এবং ডিফেন্স ভাঙার ক্ষমতা দলের আক্রমণকে জীবন্ত রাখে। ব্যাকআপ হিসেবে আছেন শাহরিয়ার ইমন, জাতীয় দলের নিয়মিত ফয়সাল আহমেদ ফাহিম এবং অভিজ্ঞ নাবিব নেওয়াজ জীবন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আক্রমণভাগ কি যথেষ্ট ধারালো? বড় প্রতিযোগিতায় গোল স্কোরিং ধারাবাহিকতা বজায় রাখতে হলে আরো একজন গোল হান্টার প্রয়োজন। সানডে বা ডরিয়েলটন ফর্ম হারালে কিংবা ইনজুরিতে পড়লে বসুন্ধরার বিকল্প পরিকল্পনা প্রায় শূন্য হয়ে যাবে। তাই অন্তত দুইজন নতুন বিদেশি স্ট্রাইকার দলে আনা হতে পারে মৌসুমের জন্য ট্যাকটিক্যাল লাইফলাইন। ট্যাকটিক্যাল দিক থেকেও বসুন্ধরা কিংসের নমনীয়তা রয়েছে। কোচ মারিও গোমেজ 4-3-3 এবং 4-2-3-1 ফরমেশনের মধ্যে ভ্যারিয়েশন আনতে পারেন। মিচেলকে ডিপ লাইন প্লেমেকার হিসেবে ব্যবহার করলে আগাস্তো ও হৃদয় আরো স্বাধীনভাবে আক্রমণ সাজাতে পারবেন। ডিফেন্স থেকে বেলজ আপ শুরু হয়ে টনি ও তপু দায়িত্ব নেবেন, আর উইংব্যাক তারিক কাজী হাই প্রেসে অংশ নিলে আক্রমণ আরো বহুমাত্রিক হবে। তবে ফিনিশিং এর ঘাটতি রয়েই গেছে। মিডফিল্ডের সৃজনশীলতা থেকে সুযোগ তৈরি হলেও স্ট্রাইকাররা যদি তা কাজে লাগাতে ব্যর্থ হয় তবে কাঙ্ক্ষিত ফল আসবে না। তাই গোল ফিনিশিং এর বাড়তি ধার যোগ করাই এখন দলের মূল চ্যালেঞ্জ। কোচ মারিও গোমেজের অভিজ্ঞতা কিংসকে অন্য মাত্রা দিয়েছে। ইন্টার মিলানের মতো ক্লাব এবং এএফসি কাপ জয়ী কোচ হিসেবে তার কৌশলগত জ্ঞান নিঃসন্দেহে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়। তিনি জানেন কিভাবে বড় প্রতিপক্ষের বিপক্ষে মানসিকভাবে প্রস্তুত হতে হয় এবং কিভাবে ম্যাচ ম্যানেজমেন্ট করতে হয়। এএফসি অঙ্গনে বসুন্ধরা কিংসের যাত্রা উত্থান পতনের মধ্য দিয়েই গেছে। 2020 সালে টিসি স্পোর্টসকে 5-1 গোলে হারিয়ে শুরু করলেও পরের বছর মজিয়া ও বেঙ্গালুরুকে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ শেষ করে। 2022 সালে কেরালা ব্লাস্টার্সকে হারানোর মতো দারুণ জয় এলেও মোহনবাগানের বিপক্ষে বড় হারে বিদায় নিতে হয়। চ্যাম্পিয়ন্স লিগ বাছাইয়ে শারজার বিপক্ষে হেরে যাওয়া তাদের জন্য বাস্তবতা বোঝার শিক্ষা হয়ে ওঠে। 2023-24 মৌসুমে ওড়িশা ও মোহনবাগানকে হারালেও শেষ পর্যন্ত আর বেশি দূরে
চাওয়া হয়নি। 2024-25 মৌসুমে হতাশাজনক ফলাফলের পর 2025-26 মৌসুমে আল কারামাহকে হারিয়ে আবার নতুন করে আশার আলো দেখিয়েছে বসুন্ধরা কিংস। এবার আল কারামাহকে হারিয়ে গ্রুপ পর্বে কোয়ালিফাই করার পর বসুন্ধরা কিংসের সামনে এসেছে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বি, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওমানের আল সিপ ক্লাব, লেবাননের আল আনসার এফসি এবং কুয়েতের কুয়েত এসসি। দলগুলো কাগজে কলমে অনেক বেশি শক্তিশালী হলেও বসুন্ধরা কিংসের পক্ষে অসম্ভব কিছুই নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5 বারের ও ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা এই গ্রুপে আন্ডারডগ হয়ে নামলেও প্রতিটি ম্যাচে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে। সবশেষে বলা যায় বসুন্ধরা কিংসের ডিফেন্স ও মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন যারা চাপ সামলাতে সক্ষম। তবে ফরওয়ার্ড লাইনে এখনও শূন্যতা রয়ে গেছে। যদি তারা নতুন বিদেশি রিক্রুট এনে আক্রমণ ভাগে ধার যোগ করতে পারে, তবে গ্রুপ স্টেজ অতিক্রম করা শুধু স্বপ্ন নয়, বাস্তবতাও হতে পারে। কিন্তু প্রশ্ন একটা রয়েই যায়, বসুন্ধরা কিংস কি বর্তমান স্কোয়াড দিয়ে গ্রুপ স্টেজে লড়াই করবে, নাকি আক্রমণ ভাগে নতুন রক্ত এনে নিজেদেরকে এশিয়ার বড় মঞ্চে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে?